ছায়ারাত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে। যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত এবং যারা বিশ্বাস করেন না তারা ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন। আজকে পরপর দুটো ঘটনা আমি তোমাদেরকে শোনাবো। তো দুটো ঘটনাই কিন্তু বেশ সাংঘাতিক ঘটনা। তো এই ঘটনা দুটো শুনে তোমাদের কিন্তু রীতিমতো আজকে গায়ে কাঁটা দিয়ে উঠবে। তো প্রথম ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মালদা থেকে রূপাঞ্জনা দিদিভাই। তো এই ঘটনাটি তার সাথে ঘটেছিল দমদমে কলেজে পড়াকালীন। আর সেই সময় দিদিভাই যে ফ্ল্যাটটিতে তার ৩ বান্ধবীর সাথে মেস পারপাসে ভাড়া নেয়, তো সেই ফ্ল্যাটটাই ছিল মানে মারাত্মক পরিমাণে কিন্তু হন্টেড। মানে সেখানেই তাদের সাথে যে ভয়ানক ঘটনাগুলো ঘটতে থাকে তা সত্যিই কিন্তু রীতিমতো হাড় হিম করার মতো কিছু ঘটনা। এবং দ্বিতীয় যে ঘটনাটি সেটা আমাদেরকে পাঠিয়েছেন উত্তর কলকাতার শোয়াবাজার থেকে মিঠু দিদিভাই। তো মিঠু দিদিভাই এর আগেও আমাদেরকে আরেকটি ঘটনা পাঠিয়েছিলেন ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে। তো সেটা তোমরা হয়তো অনেকেই শুনেছো, এবং যারা এখনও সেই এপিসোডটা শোনোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে শুনে নিতে পারো। তো আজকেও তিনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সেটাও কিন্তু বেশ ভয়ানক ঘটনা। তো যাই হোক, আজকের দুটো ঘটনাই কিন্তু অসাধারণ ঘটনা। তো তোমরা শুনতে থাকো। তাহলে শুরু করছি আজকের এপিসোড নাম্বার ১৬৭। প্রথম ঘটনাটি আমাকে মালদা থেকে পাঠিয়েছেন রূপাঞ্জনা দিদিভাই। তো দিদিভাই যেভাবে আমাদেরকে ঘটনাটি লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই আমি তোমাদেরকে আজকে ঘটনাটি বলছি। তখন সালটা ২০১৫। আমি তখন কলেজে পড়ার সূত্রে দমদমের একটি কলেজে ভর্তি হই। এখানে কোন কলেজের নাম বাকি বৃত্তান্ত আমি এটা কিছুই বলছি না, তবে খুব নাম করা কিন্তু কলেজটা। তো প্রথমে কিন্তু আমি কলেজের এই হস্টেলেই থাকতাম, প্রায় ১-১.৫ মাস মতো আমি এই হস্টেলেই থাকি। তো তারপর আমি একটি বিজ্ঞাপনের থ্রুতে কিন্তু এই ফ্ল্যাটটার সন্ধান পাই। এবং যখন এই ফ্ল্যাটটার সন্ধান পাই তো তারপর আমরা দেখতেও গিয়েছিলাম ফ্ল্যাটটা। তো ফ্ল্যাটটা কিন্তু দমদমের একদম যে প্রপার মেন রোড, সেই রোডের উপরে নয়, একটু ভেতর দিকে গিয়ে মানে একটা সরু একটা গলি মতো রাস্তা, তো সেই রাস্তার মধ্যে গিয়ে কিন্তু সেই ফ্ল্যাটটা। তো ওখানে যাওয়ার পর আমাদের ফ্ল্যাটটা দেখে কিন্তু খুব পছন্দও হয়ে যায়। মানে ফ্ল্যাটটা ছিল হচ্ছে ৪ তলাতে, এবং যেটা হয় মানে 2 বিএইচকে যে রুমগুলো হয় একটা মানে ফ্যামিলি থাকার মতো, তো সেই রকমই হচ্ছে সেই ফ্ল্যাটটি। এবং ওই ফ্ল্যাটের যিনি মালিক মানে যিনি আর কি ভদ্রমহিলা, তো তার কাছ থেকে এটা জানতে পারি যে ওনার ছেলের চাকরির থ্রুতে যে ফ্ল্যাটে ওনার ছেলে, ছেলের বউ, মানে তার নাতি, মানে সবাই যেখানে আর কি থাকে, তো সেখানেই কিন্তু সেই ভদ্রমহিলা থাকেন। এবং উনি একজন বিধবা মহিলা। তো যে কারণে উনি এবার একা কী করে থাকবেন, তো সেই জন্য আর কি ওনার ছেলের ফ্ল্যাটে উনি শিফট হয়ে গিয়েছেন। এবং এই যে ফ্ল্যাটটা মানে যে ফ্ল্যাটটা আমাদেরকে উনি ভাড়া দিচ্ছেন, তো এই ফ্ল্যাটটা উনি ভাড়া পারপাসেই কিন্তু ব্যবহার করেন, এবং এটা উনি মেয়েদের মেস হিসেবেই কিন্তু আগাগোড়ায় ভাড়া দিয়ে এসেছেন। তো এটা শুনে তো মানে আমাদের বেশ ভালোই লাগে। এবং তার থেকেও যেটা সবথেকে বড় কথা, যে উনি কিন্তু খুব কম ভাড়াতেই আমাদেরকে ফ্ল্যাটটা দিয়ে দেন। এবার এত কম ভাড়ার মধ্যে আমরা ৪ জন মেয়ে, তো আমাদের মানে এক কথায় বলতে গেলে কিন্তু ভীষণ লাভই হয়। তার উপরে মানে খুব যে একটা ডিসটেন্সে আমাদের কলেজ থেকে সেই ফ্ল্যাটটা ছিল তাও কিন্তু নয়। তো এক কথায় বলতে গেলে আমাদের মানে চারিদিক দিয়ে ভীষণ লাভই হয়। তো আমরা কিন্তু সেই মুহূর্তে ফ্ল্যাটটা তখন বুক করে দিই, এবং তার পরের দিনে আমাদের যা জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে কিন্তু আমরা শিফট হয়ে যাই। এবার ওই যে ফ্ল্যাটটাতে আমরা শিফট হলাম মানে ৪ তলার যে ফ্ল্যাটটা, ফ্ল্যাটটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর। মানে ছোট্টর উপরে হলেও মানে দেখতে এত ছিমছাম ফ্ল্যাটটা, মানে যে কাউরিরই কিন্তু এক দেখাতে পছন্দ হয়ে যাবে। তো সেই মতোই আমরাও এসেছি। মানে ফ্ল্যাটটাকে আমাদের দেখে পছন্দ হয়ে গিয়েছিল বলে আমরা এসেছিলাম। এবং তখনও পর্যন্ত কিন্তু আমরা জানতাম না যে এখানে আমরা আসছি, এই ফ্ল্যাটটা যে কতটা পরিমাণে হন্টেড এবং আমাদের জন্য ঠিক কী ঘটনা অপেক্ষা করছে। এবং দুর্ভাগ্যবশত যে রুমটির মধ্যে আমি থাকতাম সেই রুমের মধ্যেই কিন্তু এই ইনসিডেন্টটা ঘটেছিল। তো তোমরা যত এই ঘটনাটা শুনবে তোমাদের কাছে বিষয়টি আরও ক্লিয়ার হবে। তো যাই হোক, মানে এরপর কিন্তু ৩-৪ দিন খুব সুন্দরভাবেই আমাদের কাটে। মানে আমরা ৪ জন বান্ধবী ওই ফ্ল্যাটের মধ্যে থাকতাম। তো ২ টো মেয়ে মানে আমি এবং শ্রাবণী বলে একটি মেয়ে। তো আমরা দুজন একটি রুমে থাকতাম, এবং আরও দুজন যারা বান্ধবী তারা পাশের রুমটায় থাকতো। এবার যে ডাইনিং স্পেসটা তারপর কিচেনটা এটা আমরা সবাই মিলে ব্যবহার করতাম। তো এইভাবে কিন্তু ৩-৪ দিন খুব সুন্দরভাবেই আমাদের কেটে যায়। তো তারপর থেকেই কিন্তু এই ঘটনাগুলো একের পর এক ঘটতে শুরু করে। তো দিদিভাই যেটা আমাকে লিখে পাঠিয়েছেন যে ওনারা ওখানে কিন্তু টোটাল ২২ দিন ছিলেন। মানে ২২ দিন ওনারা ওখানে থাকতে পেরেছিলেন। তারপরেই কিন্তু এক প্রকার বাধ্য হয়ে ওনাদেরকে ফ্ল্যাটটি ছাড়তে হয়। মানে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে ১ মাসও তারা কিন্তু ওখানে থাকতে পারেনি। মানে কতটা পরিমাণে হন্টেড ওই ফ্ল্যাটটা।
তো দিদিভাই বলছে এবার ৫ দিনের দিন যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে যে মানে আমরা তখন কিন্তু খুব গরমকাল মানে যে সময়তে আমরা ওই ফ্ল্যাটটিতে উঠেছিলাম তখন কিন্তু বেশ গরমকাল মানে ওই এপ্রিল মে মাস এরকম সময়। তো একদিন রাত্রিবেলাতে এবার শ্রাবণী আর আমি যে রুমটিতে শুতাম, তো খাটের একটা সাইডে শ্রাবণী শুতো এবং আরেক সাইডে আমি শুতাম। তো সেই দিন রাত্রে কি হয়েছে মানে প্রায় অনেক রাত পর্যন্ত আমার ঘুম আসছে না। তার কারণ হচ্ছে এত গরম মানে চারিদিকে একদম পুরো ভ্যাপসা গরম। এবার রুমের যে লাগোয়া ব্যালকনিটা রয়েছে সেটাও খোলা আছে, জানলা-ফালনা সবই খোলা, ফ্যানও চলছে। তো তবুও দিদিভাই বলছে আমার গরমে কিন্তু ঘুম হচ্ছে না। মানে আমি এপাশ ওপাশ এরকম করছি। তো এই করতে, করতে মানে আমি তখন আর বিছানায় শুয়ে থাকতে পারিনি। আমি কি করেছি আমি মানে বিছানা থেকে উঠে গিয়ে সামনের যে ব্যালকনিটা, তো সেই ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছি। এবার ওই ব্যালকনিটার মানে সিস্টেমটা এমনই ছিল যে ২ টো রুম ছিল। আমরা যে রুমটায় থাকতাম এবং পাশের যে রুমটা ২ টো রুম থেকেই কিন্তু ব্যালকনিটায় আসা যেত। মানে কমন ব্যালকনি। তো আমি যখন ব্যালকনি থেকে দাঁড়িয়েছি, এবার আমাদের সামনের যে রাস্তাটা, সেই রাস্তাটা দেখছি একদম পুরো ফাঁকা। মানে রাত্রি ১:৩০ টার সময় বুঝতেই পারছো কিরকম হবে। তো রাস্তাটা একদম পুরো ফাঁকা, ওই কয়েকটা কুকুর দেখা যাচ্ছে এইরকম। তো আমি ব্যালকনিতে দাঁড়িয়েই আছি এবং ব্যালকনিতে দাঁড়িয়েও কিন্তু আমার মানে সেই গরমটা কোনোভাবেই যেন যাচ্ছে না। মানে বাইরেও এক ফোঁটাও বাতাস নেই। তো যাই হোক এবার তবু আমি দাঁড়িয়ে আছি এবং আমি যে ব্যালকনির দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, আমার পিছনটা কিন্তু ঘরের দিকে এবং ওই যে ঘরে যে সিলিং ফ্যানটা চলছিল, সেই ফ্যানের একটু, একটু হাওয়া এসে আমার পিঠের পোরশনে এসে ঠেকছিল। মানে এটা আমি কিন্তু বুঝতে পারছিলাম যে ওই সিলিং ফ্যানের হাওয়াটা কিছুটা এসে আমার পিঠের উপরে পড়ছে। তো এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ আমি দাঁড়িয়ে আছি। এবার মানে ঘরের মধ্যে বিছানায় শুয়ে যেহেতু ঘুম হচ্ছে না, তো গরম লাগলেও মানে ব্যালকনিতে দাঁড়িয়ে একটু মনে হচ্ছে রিলিফ পাচ্ছি। তো এইজন্য কিন্তু আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েই ছিলাম। তো এইভাবে দাঁড়িয়ে থাকতে, থাকতে হঠাৎ করে আমি বুঝতে পারি মানে সেই যে রুমের যে সিলিং ফ্যানটা চলছিল সেই হাওয়াটা যেরকম আমার পিঠের উপরে এসে পড়ছিল, তো সেই হাওয়াটা যেন মনে হলো যেন কোনোভাবে বন্ধ হয়ে গেল। মানে আমার ওই পিছন পোরশনে যে হাওয়াটা ঠেকছিল সেটা আর এসে পড়ছে না। তো এটা কিন্তু আমি ওই দিকে মুখ করে দাঁড়িয়েই কিন্তু আমি বুঝতে পারছি। তো এবার আমার তখন না মানে খুব বিরক্ত লাগে। আমি ভাবি কি ব্যাপার শ্রাবণী কি তাহলে ফ্যানটা অফ করে দিল? মানে আমি কিন্তু দাঁড়িয়ে, দাঁড়িয়ে এটা ভাবছি। আমি কিন্তু তখনও রুমের দিকে কিন্তু আমি পেছন ঘুরে তাকাইনি। আবার তখন আমি এটাও ভাবছি যে এত গরমের মধ্যে শ্রাবণী ফ্যানটাকে অফই বা কেন করবে? হয়তো কোনো কারণে কারেন্ট চলে গেছে এটাও হতে পারে। মানে এটা কিন্তু মানে পুরো বিষয়টা আমার মাথার মধ্যে যখন চলছে, আমি কিন্তু ব্যালকনি থেকে ওই রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়ে আছি। তো এই ভাবতে, ভাবতে দিদিভাই বলছে হার্ডলি মানে এটা মাথার মধ্যে চলতে কতক্ষণ সময় লাগবে? হার্ডলি ১০ সেকেন্ড ১৫ সেকেন্ড। তো তারপরেই কিন্তু আমি সঙ্গে, সঙ্গে মুখটা ঘুরিয়েছি। মানে রুমের দিকে কিন্তু আমি মুখ ঘুরে তাকিয়েছি। এবার রুমের কিন্তু লাইটটা অফ ছিল। কিন্তু বাইরের যে স্ট্রিট লাইটগুলো জ্বলছিল, সেই আলোটা মোটামুটি রুমের মধ্যে পড়ছে। তো মানে রুমটা কিন্তু মোটামুটি ভিজিবল মানে সবকিছু দেখা যাচ্ছে। তো যে মুহূর্তে আমি মুখটা ঘুরে রুমের দিকে তাকিয়েছি, আমি যে দৃশ্যটা দেখি সেটা দেখার জন্য কিন্তু আমি কখনোই প্রস্তুত ছিলাম না। আমি দেখছি মানে রুমের যে সিলিং ফ্যানটা সেটা কিন্তু তখন বন্ধ হয়ে গেছে এবং সেই ফ্যান থেকে একটা মানে কাপড় টাইপের কিছু যেন মানে ওটা দড়ি নয়, একটা কাপড় টাইপের মোটা কিছু যেন ওই ফ্যান থেকে অনেকটা ঝুলে গেছে এবং ওই কাপড়টার সাথে একটা মানে মধ্যবয়স্ক টাইপের একজন লোক, তো সে কিন্তু সেই মানে কাপড়টাকে গলার মধ্যে পেঁচিয়ে ওই ফ্যান থেকে ঝুলছে এবং সেই লোকটার পাটা ঠিক শ্রাবণীর মাথার কাছে এসে ঝুলছে এবং দেখে মনে হচ্ছে যেন মানে সদ্য, সদ্য কেউ যদি মানে ওরকমভাবে ওখান থেকে ঝুলে যায়, তার যেমন বডিটা হালকা মুভ করে, ঠিক ওইভাবে কিন্তু আমি পুরো একদম বুঝতে পারছি বডিটা কিন্তু হালকা, হালকা দুলছে এবং ওই পা দুটো কিন্তু মানে ওই বডিটার পা দুটো কিন্তু একদম শ্রাবণীর মাথার কাছে। এবার ওই যে হালকা আলোটা রুমের মধ্যে ঢুকছিল, সেই আলোতে আমি তো ওটা পরিষ্কার বুঝতে পারছি যে ওটা কোনো একজন পুরুষ। মানে ওটা যে কোনো মহিলা নয় এটা কিন্তু আমি তখন সিওর হয়ে গেছি। কিন্তু ওই যে বডিটার ওটার মুখ কিন্তু আমি বুঝতে পারছি না যে মানে ওনার মানে উনি কিরকম দেখতে বা কিছু আমি কিন্তু ওটা বুঝতে পারছি না। মানে আকার ইঙ্গিতে আমি বুঝতে পারছি যে ওটা একটা পুরুষ। তো এবার যখন আমি এই দৃশ্যটা দেখেছি দিদিভাই বলছে, আমি কিন্তু ওই যে ব্যালকনির মধ্যে দাঁড়িয়েছিলাম ওখানেই কিন্তু একদম পুরো স্থির হয়ে দাঁড়িয়ে যাই। এবং মানে একদৃষ্টিতে আমি ওই জিনিসটাকে দেখে যাচ্ছি। আমি ভাবছি এটা কি? মানে যেটা আমি দেখছি আমার চোখের সামনে, এটা কি আদৌ সত্যি নাকি এটা আমার কোনো চোখের ভুল? তো দিদিভাই বলছে আমি কিন্তু ওই ব্যালকনিতে দাঁড়িয়ে খুব ভালোভাবে একদম মানে দেখার চেষ্টা করছি যে ওটা আদৌ যেটা সিলিংয়ে আমি যেটা ঝুলছে দেখছি ওটা আদৌ সত্যি কিনা?
তো তখনও পর্যন্ত কিন্তু আমি দেখে যাচ্ছি ওই বডিটা কিন্তু ওইভাবে ফ্যান থেকে ঝুলে রীতিমতো একদম হালকাভাবে দুলছে। মানে যেরকম একটা হয়, কোনো জিনিস যদি ওপর থেকে ঝুললে যেরকম একটা মানে হালকাভাবে মুভ করে, ঐরকম কিন্তু বডিটা দুলছে। এবং যখন আমি পুরোপুরি সিওর হয়ে গিয়েছি যে যেটা দেখছি ওটা একদম সত্যি, মানে এটা আমার কোনো চোখের ভুল নয়, তো আমি কিন্তু তখন মানে সঙ্গে রুমে ঢোকার জন্য ছুটতে যাই। এবার যে মুহূর্তে আমি ছুটে রুমের মধ্যে ঢুকতে গিয়েছি, দিদিভাই বলছে সঙ্গে ওই যে অত বড় একটা মানুষকে আমি দেখছিলাম, সঙ্গে কিন্তু একদম ওই অত বড় বডিটা মানে একদম কর্পূরের মতো উড়ে যায় এবং উইদিন সেকেন্ডের মধ্যে কিন্তু ফ্যানটা চালু। মানে এই দৃশ্যটা কিন্তু আমার পুরোটা আমার চোখের সামনে ঘটলো। এবার আমি না তখন একদম পুরো হতভম্বের মতো সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। মানে আমি যে কি করব আমি নিজেও তখন বুঝতে পারছি না। তো দিদিভাই বলছে তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু শ্রাবণীর ঘুম ভাঙে এবং ও যখন ঘুম থেকে উঠেছে ও পুরো একদম মানে ঘেমে স্নান, এবং ও আমাকে বলছে যে, "তুই কি ফ্যানটাকে অফ করেছিলিস? মানে এত গরমের মধ্যে তুই কেন ফ্যান অফ করলি?" মানে যেরকম হয় মানে একটা বিরক্তি প্রকাশ করেও আমার সাথে কিন্তু কথা বলছে। এবার আমার চোখের সামনে যে জিনিসটা ঘটলো কিছুক্ষণ আগে, তো সেইটা যে আমি শ্রাবণীকে বলবো, তো সেই শক্তিটা পর্যন্ত আমার শরীরে তখন নেই। মানে আমি রীতিমতো ওর দিকে পুরো একদম ফ্যাল করে তাকিয়ে দাঁড়িয়ে আছি। তো বেশ কিছুক্ষণ পর যখন আমি একটু ধাতস্থ হয়েছি, মানে আমি যখন একটু বাস্তবে ফিরেছি বলতে পারো, তো তখন কি করেছি আমি ছুটে আগে রুমের মধ্যে ঢুকি এবং রুমের মধ্যে ঢুকে সব লাইটগুলোকে অন করে আমি চারিদিক খুঁজছি। এবার প্রথম কথা হচ্ছে আমার মাথায় এটাই আসে যে এটা হচ্ছে একটা লেডিস মেস। তো সেখানে একটা কোনো পুরুষের ঢোকা এটা তো কখনোই কোনো পসিবল নয়। আর তারপরেও যদি আমি ধরেও নিই যে অন্য কোনো লোক এর মধ্যে ঢুকেছে তাহলে সেটা ঢুকবে কি করে? তার কারণ হচ্ছে মানে ফ্ল্যাটটা তো আমরা ভেতর থেকে লক করে রেখেছি। মানে তখনও পর্যন্ত আমি নিজেকে বোঝাতে পারছি না যে এটা আদৌ কোনো মানুষ নয়, এটা অন্য কিছু। তো তারপর যখন আমি পুরো ফ্ল্যাটটা ভালো করে দেখে নিই এবং আমি মানে যথারীতি যেরকম আমি কাউকেই যখন খুঁজে পাই না, তো তখন কিন্তু আমি খাটের উপরে এসে বসে পড়ি। এবার আমাকে ঐরকম করতে দেখে না তো শ্রাবণীও কিন্তু একদম রীতিমতো ভয় পেয়ে গেছে। ও বলছে, "কিরে তুই এরকম কেন করছিস? সেই রাত্রিবেলাতে মানে তুই এরকম হন্তদন্ত হয়ে তুই কি খুঁজছিস?" তো দিদিভাই বলছে, "আমি কিন্তু ১ম এ কিছু বলতে পারছি না। মানে আমার মাথায় কিন্তু ওই দৃশ্যটাই বারবার ঘুরছে।" তো তারপর ও যখন আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে, "কি হয়েছে? তোর কি কোনো শরীর-টরীর খারাপ করছে? বা তুই এরকম কেন করছিস? একটা অস্বাভাবিক আচরণ।" তো তখন দিদিভাই বলছে, "আমি পুরো বিষয়টা কিন্তু শ্রাবণীকে বলি যে, এই জিনিস কিন্তু আমি কিছুক্ষণ আগে দেখেছি।" এবার আমার মুখে এই কথাটা শুনে শ্রাবণী কিন্তু ১ম এ বিশ্বাস করে না। ও বলে যে, "তুই কি রাত্রিবেলা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস?" মানে যেরকম হয় বন্ধুদের মধ্যে। তো ও কিন্তু সেটাই ভেবেছে যে আমি হয়তো ওকে একটু মানে ভয় পাওয়ানোর চেষ্টা করছি। কিন্তু আমার তখন সিচুয়েশনটা ঠিক এমন হয়ে গেছে আমি ওকে ঠিক করে বোঝাতেও পারছি না। এবার আমি ওকে কিছুক্ষণ পর তখন বলি যে, "দেখ এত রাত্রিবেলাতে আমার তোকে ভয় পাওয়ানোর তো কোনো রকম কোনো ইচ্ছা নেই। আর তার ওপরে আমি তো তোকে ডাকিওনি, তুই তো নিজে থেকেই ঘুম থেকে উঠলি।" মানে আমি যখন ওকে পরপর মানে একটার পর একটা যখন যুক্তি দিচ্ছি, তো তখন কিন্তু আস্তে বিষয়টা বিশ্বাস করে। এবার ও যখন পুরো কথাটা শুনেছে যে আমি ঠিক কিরকমভাবে দেখেছি এবং মানে ওই জিনিসটা ঠিক কিরকম দেখতে ছিল, পুরোটা যখন আমি ওকে বলেছি, তো ও কিন্তু তখন রীতিমতো ভয় পায়। তো যাই হোক এরপর তো সারারাত্রি আমরা কোনোমতে একদম বলতে পারো জেগেই কাটাই। তো পরের দিন সকালে আমাদের পাশের রুমে যে আমাদের ২ জন বান্ধবী থাকতো তাদেরকে কিন্তু আমরা এই বিষয়ে কিছু বলিনি। তো এরপর যেটা হয় মানে আমরা নিজেদের মতো রেডি হয়ে ক্লাসে চলে যাই। তো তারপর যখন আমরা ক্লাস থেকে ফিরছি, এবার আমাদের যে ফ্ল্যাটটা ছিল, সেই ফ্ল্যাটের একদম সামনাসামনি কিন্তু আরেকটি ফ্ল্যাট আছে। মানে সামনাসামনি বলতে মানে ওই ফ্ল্যাটেরই আমাদের যে 2 বিএইচকে রুমটা তার সামনাসামনি একটা মানে একটা কমন স্পেস। তো আমাদের ওই মেইন গেটের সামনেই হচ্ছে আরেকটা যাদের মানে ফ্যামিলি থাকে ফ্ল্যাটে, তো তাদের দরজাটা একদম পুরো ফ্রন্টেই। তো সেই মুহূর্তে আমরা যখন ঢুকছি ফ্ল্যাটের মধ্যে, তো সেই ফ্ল্যাটের যিনি আরকি ভদ্রলোক, তো তিনি কিন্তু ওই রুম মানে ওনাদের যে ফ্ল্যাটটা থেকে উনি কিন্তু বেরোচ্ছেন। এবার মুখোমুখি আমরা হয়েছি। তো দিদিভাই বলছে, "এর আগে যে আমরা ৩-৪ দিন ছিলাম, মানে ৩-৪ দিন ধরে যে আমরা এখানে রয়েছি, তো তার আগে কিন্তু মানে এই ফ্ল্যাটের যিনি আরকি মহিলা, ভদ্রমহিলা, তো তার সাথে আমাদের ২-১ বার মানে ওই সামনাসামনি দেখা হয়েছে। মানে মুখ চেনা বলতে পারো। কিন্তু এই ভদ্রলোককে আমরা কোনোদিন দেখিনি, আজকেই ১ম দেখছি।" তো এবার আমাদেরকে যখন উনি ঢুকতে দেখছেন, আমাকে এবং শ্রাবণীকে, তো তিনি তখন নিজে থেকে আমাদের সাথে কথা বলেন। তো উনি বলেন যে, "তোমরা কি এখানে ভাড়া এসেছো?" তো দিদিভাই বলছে, আমি তখন ওনাকে বলি যে, "হ্যাঁ, আমরা এখানে ভাড়া এসেছি। মানে নতুনই এসেছি।" তো তখন সেই ভদ্রলোক মানে আমাদের ওই কথা শোনা মাত্রই উনি বলেন যে, "আচ্ছা তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো?" এবার দিদিভাই বলছে যে, "আমি তখন বুঝতেও পারিনি যে উনি ঠিক কি বিষয় আমাদেরকে ইঙ্গিত করছেন।" তো আমি ন্যাচারালি বলি যে, "না, অসুবিধার কি আছে? সবে তো আমরা নতুন এসেছি। তো জায়গাটা একটু অ্যাডজাস্ট করতে যেরকম সময় লাগে।" তো আমি কিন্তু এই কথাটা ওনাকে বলি।
এবার তার মধ্যেই শ্রাবণী যেহেতু মানে ওই গতকালকের বিষয়টাতে প্রচণ্ডই ভয় পেয়েছিল, তো ও তখন কিন্তু আমাদের ওই কথার মাঝেই মানে ও নিজে থেকেই বলে ওঠে যে, "কাকু আমরা কিন্তু এখানে বেশ কয়েকদিন ধরে একটু ভয় পাচ্ছি।" এবার আমাদের এই কথাটা শোনা মাত্রই না মানে ওই ভদ্রলোকের পুরো একদম চোখে মুখের এক্সপ্রেশনটাই পুরো যেন চেঞ্জ হয়ে যায় এবং ওনাকে দেখে যেন মনে হচ্ছে মানে উনি কিন্তু এই বিষয়ে কিছু জানেন। তো এরপরে কিন্তু উনি আমাদেরকে নিজে থেকেই বলে ওঠেন যে, "তোমাদের তো ভয় পাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। তার কারণ হচ্ছে এই ফ্ল্যাটটা তো হন্টেড।" এবার আমরা যখন শুনেছি না যে এই ফ্ল্যাটটা হন্টেড মানে উনি যখন আমাদেরকে বলছেন এই ফ্ল্যাটটা সম্পর্কে, আমরা না দুজনেই রীতিমতো একদম অবাক। মানে এটা উনি কি বলছেন? তার মানে এই ফ্ল্যাটের নিশ্চয়ই এই বিষয়ে কোনো নাম রয়েছে। তো আমরা দুজনেই কিন্তু তখন ভীষণ পরিমাণে কৌতূহলী হয়ে পড়ি। মানে আমাদের তখন এটাই মনে হতে থাকে যে এই ফ্ল্যাটের আসল যে কাহিনী সেটা আমরা জানবো। তো তখন আমরা ওনাকে প্রশ্ন করছি যে, "মানে আপনি যদি কিছু জানেন তাহলে আপনি আমাদেরকে বলুন।" তো তখন সেই ভদ্রলোক বলেন, মানে এই ফ্ল্যাটের যিনি আরকি ভদ্রমহিলা আমাদেরকে ভাড়া দিয়েছেন, তার হাসব্যান্ডই এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল। এবং এটা বেশ কয়েক বছর আগের ঘটনা। তো তারপর উনি যখন এইভাবে মারা যান, এবার উনি এক্সাক্ট কী কারণে গলায় দড়ি দিয়েছিলেন সেটা মানে সেই ভদ্রলোক জানেন না। কিন্তু উনি সুইসাইড করার পর সেই ভদ্রমহিলা, তার ছেলে, ছেলের বউ সবাই কিন্তু এই ফ্ল্যাটেই থাকতেন। তো বেশ কয়েক মাস যাওয়ার পর ওনারা কিন্তু এটা ফিল করতে শুরু করেন। মানে ওনার হাসব্যান্ড মারা যাওয়ার পরেও কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে এক্সিস্ট করছেন। মানে এটা কিন্তু ওনারা ৩ জনেই এটা ফিল করতেন। তো তারপর এই ফ্ল্যাটের মধ্যে ওনারা অনেক পুজো, হোম যজ্ঞ অনেক কিছু ওনারা করেছেন। কিন্তু কোনোভাবেই কোনো কিছুর সুরাহা ঘটেনি। তো তারপর এক প্রকার বাধ্য হয়েই ওনার ছেলে অন্য একটি জায়গায় ফ্ল্যাট ভাড়া নিয়ে শিফট হয়ে যায়। মানে ওনারা সপরিবারেই ওখান থেকে শিফট হয়ে যায়। এবার দিদিভাই বলছে যে আমরা কিন্তু যেটা মানে ওই ভদ্রমহিলার কাছে শুনেছিলাম, সেটা হচ্ছে যে ওনার ছেলে অন্য একটি জায়গাতে চাকরির সূত্রে ফ্ল্যাট কিনেছে এবং সেখানে ওনারা শিফট হয়েছেন। ওনারা যে নিজস্ব ফ্ল্যাট থাকা সত্ত্বেও অন্য জায়গায় ভাড়া হিসেবে থাকেন, এটা কিন্তু আমরা জানতাম না। এবং সেটা আমরা এই ভদ্রলোকের কাছেই জানতে পারি এবং উনি এটাও আমাদেরকে বলেন যে এর আগে যতগুলো ভাড়াটিয়া এসেছে মানে তারা ওই ২ মাস ৩ মাস এরকম করেই থাকতে পারত। তারপরেই মানে এমন কিছু ঘটনা তাদের সাথে ঘটতো, তারা এই ফ্ল্যাট ছেড়ে কিন্তু চলে যায়। তো এই পুরো বিষয়টা যখন ওনার কাছ থেকে আমরা জানতে পারি, এবার শ্রাবণী এমনিতেই প্রচণ্ড ভয় পেয়েছিল। তো ও তখন বলছে, "আমি আর এই ফ্ল্যাটের মধ্যে ঢুকবো না। মানে আমি এখানে আর যাবোই না।" মানে ও বলছে যে এটাকে চেঞ্জ করে আমরা অন্য জায়গায় গিয়ে শিফট হব। এবার সেই মুহূর্তে সঙ্গে, সঙ্গে তো আমরা অন্য কোনো মেস পাওয়া মানে সঙ্গে, সঙ্গে কখনোই এটা পসিবল নয়। তো ওকে অনেকভাবে বুঝিয়ে তখন ফ্ল্যাটের মধ্যে নিয়ে যাই আমি। তো তারপরে এবার ও যেটা বলে যে, "আমি এই ফ্ল্যাটের মধ্যে মানে যতদিন আরকি আমরা নতুন মেস না পাচ্ছি, তো ততদিন এই ফ্ল্যাটের মধ্যে তো থাকতেই হবে। কিন্তু ওই রুমের মধ্যে আমি আর শোবো না।" মানে এটা কিন্তু শ্রাবণী আমাকে একদম পুরো স্পষ্টভাবে জানিয়ে দেয়। তো তারপর মানে এই পুরো বিষয়টা আমাদের আরো যারা ২ জন রুমমেট ছিল তাদেরকে আমরা জানাই। তো তারপর থেকে যেটা হতো মানে ওই রুমের মধ্যে মানে যে রুমে আমি আর শ্রাবণী থাকতাম, তো সেই দিনের পর থেকে তো ওই রুমের মধ্যে আমরা রাত্রে কোনোদিন শুইনি। কিন্তু দিনের বেলায় যাতায়াত করতাম, আমাদের জিনিসপত্রও থাকতো। তো রাত্রিবেলায় কি করতাম আমরা ৪ জন মিলে কিন্তু পাশের যে রুমটায় সেই রুমটা কিন্তু আমরা কনসিডার করে একসাথেই থাকতাম। এবং রাত্রে আমরা আমাদের রুমের দরজাটা ভেতর থেকে লক করে দিতাম। তার কারণ হচ্ছে মানে ওই যে ঘটনাটা ঘটেছে তারপরে ওই রুমের দরজা খুলে শোয়া এটা তো কখনোই আমাদের ৪ জনেরই মানে সাহসেই কুলোচ্ছিল না। তো এরপর প্রায় ১৬-১৭ দিন মতো আমরা ওই ফ্ল্যাটের মধ্যে ছিলাম। তার কারণ হচ্ছে নতুন মেস পেতেও তো কিছুটা টাইম লাগবে। তো ওই ১৬-১৭ দিন যতদিন আরকি আমরা ওই রাত্রিবেলায় রুমের মধ্যে থাকতাম, দিদিভাই বলছে প্রতিদিন রাত্রে কিন্তু কিছু না কিছু শব্দ আমরা পেতাম। যেরকম মানে রুমের গেটটা লক করা আছে, তো আমরা পরিষ্কার শুনতে পেতাম। মনে হতো যেন ডাইনিং এর মেঝের ওপরে সেই যে স্লিপারগুলো হয়, সেই স্লিপারগুলো পড়ে কেউ যেন চটপট, চটপট করে যেরকম হাঁটলে মেঝের ওপর যেন একটা শব্দ হয়, ঐরকম করে যেন কনস্ট্যান্ট কেউ ডাইনিং এ হেঁটে বেড়াচ্ছে। মানে এই শব্দটা আমরা রুম থেকে পেতাম। আবার একেকদিন এরকম আমরা শুনতে পেতাম মানে পাশের যে রুমটা, এবার সেই রুম আর আমাদের রুমের মাঝখানটা করে একটা কমন ওয়াল। তো মানে পাশের রুমে কিছু একটা শব্দ হলে একদম পুরো পরিষ্কার শোনাই যেত। তো দিদিভাই বলছে আমরা পাশের রুম থেকে একদম পুরো স্পষ্ট শুনতে পেতাম, মনে হতো যেন সেই যে ওই রুমের মধ্যে যে বেডটা ছিল, সেই বেডের ওপরে কিছু যেন একটা ধড়াম করে সশব্দে পড়ল। আবার এমনও শুনতে পেতাম মানে ওই রুমের মধ্যে ধপধপ, ধপধপ করে কিছু একটা যেন বাড়ি মারার শব্দ। মানে একেক দিন একেক রকমের শব্দ। এবার আমরা ৪ জন মিলে রুমের মধ্যে এতটাই ভয়ে টোটস্থ হয়ে থাকতাম, মানে সকাল না হওয়া পর্যন্ত আমরা ওই রুমের গেট খুলতাম না। মানে এতটাই আমরা ভয় পেয়েছিলাম। তো এরপর যখন আমরা মেস পেয়ে যাই, তো সঙ্গে সঙ্গেই তো আমরা সেই ফ্ল্যাটটা ছেড়ে দিই এবং দিদিভাই বলছে টোটাল আমরা ওখানে ২২ দিন ছিলাম। মানে ১ মাসও আমরা ওখানে কাটাতে পারিনি। মানে বুঝতেই পারছো যে কতটা মারাত্মক হন্টেড ওই ফ্ল্যাটটা। তো তারপরে তো আমরা নতুন মেস পেয়ে ওখান থেকে শিফট হয়ে যাই। তো এরপর আমাদের সাথে আর কোনো রকমের কোনো ঘটনা ঘটেনি। মানে একদম সবকিছু আমাদের স্বাভাবিকভাবেই চলছিল।
তো এই ঘটনাটা আমার সাথে ঘটে যখন ২০১৫ সালে আমি মানে কলেজের জন্য মানে কলেজের পড়ার সূত্রে যখন আমি দমদমে থাকতে যাই, তো ১ম আমার এরকম একটা অভিজ্ঞতা হয়। মানে আমি এটা দুঃস্বপ্নেও ভাবিনি যে আমার সাথে এরকম কিছু ঘটনা ঘটবে। তো সেই ঘটনাটাই তোমার সাথে আজকে আমি শেয়ার করলাম। তো তোমার যদি ভালো লাগে তোমার চ্যানেলে তুমি ঘটনাটি পড়ে শুনিও। তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং আমার তো অসাধারণ লেগেছে আপনার পাঠানো এই ঘটনাটি। তো এবার আমরা চলে যাব কিন্তু দ্বিতীয় ঘটনায়। তো দ্বিতীয় ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন উত্তর কলকাতার শোভাবাজার থেকে মিঠু দিদিভাই। তো এই ঘটনাটি কিন্তু বীরভূমের ঘটনা, মানে বীরভূমের লাভপুর বলে একটি জায়গা আছে যেখানটা করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান। তো সেই জায়গার ঘটনা এটা। তো দিদিভাই এই ঘটনাটি শুনেছে কিন্তু তার মাস্তুতো দাদার কাছ থেকে। তো তার মাস্তুতো দাদা ওখানে চাকরির সূত্রে পোস্টেড ছিল, তো তার সাথে কিন্তু এই জিনিসটা ঘটে। তো এই ঘটনাটি দিদিভাই মানে ওনার দাদার মুখ থেকেই শুনেছেন। তো ওনার দাদা কিন্তু যেগুলো সেই ডিশ অ্যান্টেনা যেগুলো হয় টিভির, সেই অফিসেই কিন্তু উনি জব করতেন। এবার ওনার যেটা পৈতৃক বাড়ি সেটা হচ্ছে বেহালার বোসপাড়ায়। তো সেখানটা করেই ওনার যে আর কি পরিবার, মানে ওনার ওয়াইফ তার ছেলে, তো তারা আর কি ওই সেই কলকাতার মানে বেহালার যে বোসপাড়া তো সেখানেই থাকতো। কিন্তু ওনাকে যেহেতু বীরভূমে পোস্টিং করা হয়েছিল, তো সেই জন্য চাকরির সূত্রে তাকে মানে সেই বীরভূমের যে লাভপুর যে জায়গাটা, তো সেখানেই তাকে থাকতে হতো। তো এই যে ঘটনাটা ওই যে ভদ্রলোকের সাথে ঘটে, সেই সময়টা কিন্তু তখন ওই দুর্গাপুজোর পর সময়, মানে খুব গরমও না খুব ঠান্ডাও না এরকম সময়। তো উনি তখন মানে ওই অফিস থেকে আর কি কেবলই সদ্য বাড়ি ফিরেছেন। আচ্ছা, এর মধ্যে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ওই অফিস থেকেই কিন্তু সেই ভদ্রলোককে একটা ফ্ল্যাট প্রোভাইড করা হয়েছিল। তো সেই ফ্ল্যাটটা ছিল হচ্ছে লাভপুর যে স্টেশনটা, সেই লাভপুর স্টেশনের একদম পুরো গায়ে লাগোয়া, এবং উনি কিন্তু থাকতেন মানে ওই ফ্ল্যাটের ৩ তলায় মানে 2nd ফ্লোরে। তো উনি যথারীতি অফিস থেকে ফিরে একটু ফ্রেশ হয়েছেন। এবার ওনার যেহেতু প্রতিদিনই ওই অফিস থেকে ফিরতে প্রায় ৫:৩০ ৬টা এরকম বেজে যেত বিকেলবেলায়। তো মানে মোটামুটি সন্ধে লেগে যাওয়ার সময়। তো এবার সারাদিনের একটা অফিস করে আসার পর যেরকম একটা মানুষের শরীরে ক্লান্তি থাকে, তো সেই রকমই মানে উনি আর সেরকম কিছু করতেন না। মানে ফেরার পরে উনি একটু ব্যালকনিতে বসতেন। মানে অফিস থেকে ফেরার পরে উনি একটু ব্যালকনিতে বসে একটু রিল্যাক্স করতেন। তো সেই মতোই কিন্তু সেই দিনও উনি একটি চায়ের কাপ নিয়ে ওই ব্যালকনির ধারে এসে বসেছেন। এবার উনি যখন ওই ব্যালকনিতে বসে চা খাচ্ছেন, উনি বলছেন মানে হঠাৎ করে আমি এটা দেখি যে মনে হয় আমাদের যে ব্যালকনির একদম যে সামনের রাস্তাটা, সেই রাস্তার ঠিক অপোজিট দিকে একটা সিমেন্টের মানে একটা বেদি মতো মানে একটা সাঁকো টাইপের একটা করা আছে। তো সেখানটা করে লোকজন এসে মাঝের মধ্যেই বসে। এবার ওই যে বেদিটা ওটা কিন্তু আমার মানে আসতে যেতে কিন্তু চোখে পড়ে। তো সেইদিনও আমি যখন বসে আছি আমি আনমনা অবস্থায় মানে অন্যদিকে তাকাচ্ছিলাম। তো হঠাৎ করে যখন সেই ওই জায়গাটার উপরে যখন আমার চোখটা পড়ে আমি দেখতে পাই, এবার তখন কিন্তু হালকা অন্ধকার নামছে মানে সন্ধে হচ্ছে এরকম একটা সময়। তো এই আলো আঁধারির মধ্যে আমি দেখতে পাই যে একটা লোক মানে একটা প্রাপ্তবয়স্ক লোক, তো সে ওই যে ওই বেদিটার উপরে লম্বা করে পাটাকে মেলে মানে এভাবে মাথাটাকে নিচু করে কিন্তু বসে আছে। এবার হঠাৎ করে যখন আমি ওই ভদ্রলোককে যখন দেখেছি সামনেখানে, এবার আলো আঁধারির মধ্যে আমি তো পরিষ্কার বুঝতে পারছি না যে ওটা কে বা কি বৃত্তান্ত। আমি শুধু বুঝতে পারছি একটা মানুষ ওরকম মাথাটাকে মানে মুড়িয়ে মনে হচ্ছে যেন ওই যে পা দুটো মেলে আছে, ওই পা দুটোর ফাঁকে মাথাটাকে গুজে বসে আছে। তো হঠাৎ করেই কিন্তু এই দৃশ্যটা আমি দেখি। এবার ন্যাচারালি এটা যেকোনো মানুষ হতে পারে। তো আমি ওই বিষয়টা অতটাও গ্রাহ্য করিনি। কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি যখন ওখানে বসে আছি, আমি দেখছি লোকটা কিন্তু ওখান থেকে নড়ছেও না, চড়ছেও না। মানে একইভাবে কিন্তু ওইভাবে মানে মাথাটাকে ওই পায়ের মধ্যে গুজে যেন বসেই আছে। মানে নড়বে তো, একটা মানুষ যদি ওখানে বসে, তো সে হাত নড়াবে বা পা নড়াবে, কিছু তো একটা করবে। তো আমি দেখছি মানে লোকটা কিন্তু ওখানে নড়ছেও না, কিছুই না। একইভাবেই বসে আছে। তো এইভাবে বেশ কিছুক্ষণ বসে থাকার পর আমি দেখি লোকটা কিন্তু হঠাৎ করে সেই বেদি থেকে একদম পুরো মানে তড়াম করে উঠে দাঁড়ালো, এবং যখন ওই লোকটা দাঁড়িয়েছে ওনাকে দেখে না আমি তখন মারাত্মক পরিমাণে ভয় পাই। তার কারণ হচ্ছে যে লোকটা তখন দাঁড়িয়েছে, তার গোটা বডি রয়েছে কিন্তু তার মাথাটা নেই। মানে উনি যখন উঠে দাঁড়িয়েছেন আমি একদম পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি ব্যালকনি থেকে যে সেই মানুষটার গোটা শরীরটা রয়েছে কিন্তু মাথাটা নেই, এবং ওই অবস্থায় কিন্তু সেই লোকটা ওখান থেকে হাঁটতে আরেকদিকে চলে যাচ্ছে। মানে স্কন্দকাটা টাইপের একটা মানে মূর্তি। এবার এটা আমি যেই মুহূর্তে দেখেছি আমি তখন এতটাই ভয় পেয়ে যাই, আমি একটা প্লাস্টিকের চেয়ারের উপর বসেছিলাম। তো ওই চেয়ার থেকে কিন্তু আমি উঠতে গিয়ে একদম পুরো পড়ে যাই। মানে আমি তখন পুরো তরতর করে কাঁপছি। মানে ওইরকম একটা দৃশ্য আমি যে দেখব
দেখবো চোখের সামনে, এটা তো আমি কখনো এক্সপেক্টই করিনি। এবং যখন আমি দেখেছি, আমি মানে এত ভয় পেয়ে গিয়েছিলাম, আমি চেয়ার থেকে উঠতে গিয়ে মানে চেয়ার সমেত আমি পড়ে যাই। এবং ওই অবস্থাতে আমি কিন্তু মানে ব্যালকনির যে পোর্শনটা, ওখানে কিন্তু আমি বেশ কিছুক্ষণ বসেছিলাম। মানে আমি যে উঠে গিয়ে আবার রুমের মধ্যে ঢুকবো, সেই শরীরে আমার শক্তিটা নেই। মানে মনে হচ্ছে যেন গোটা শরীর আমার একদম পুরো অবশ হয়ে গেছে। মানে আমি ওই দিকেই তাকিয়ে ওইভাবেই বসে আছি। তো এইভাবে যে আমি ঠিক কতক্ষণ বসেছিলাম আমি নিজেও জানি না। তো হঠাৎ করে তারপর যখন ওই ঠান্ডা বাতাসটা আসছিল, তো ওই বাতাসটা যখন মানে আমার গায়ের উপরে এসে লাগতে থাকে, তো তখন একটু আমি নিজেকে স্বাভাবিক ফিল করতে শুরু করি। তো মানে এরপর যখন আস্তে আস্তে আমি একটু স্বাভাবিক হয়েছি, তো তাও আমি কিন্তু উঠে দাঁড়াতে পারছি না। মানে মনে হচ্ছে যেন আমার হাত পা পুরো অবশ। তবে কোনো মতে মানে বলতে পারো যে ব্যালকনি থেকে একদম হামাগুড়ি দিতে দিতে মানে আমাদের যে রুমটা, তো সেই রুমের মধ্যে গিয়ে আমি ঢুকি। এবং রুমে যাওয়ার পর আমি যে তিনতলায় থাকতাম, তো দোতলাতে আমাদেরই পরিচিত মানে দিদিভাই আর কি বলছে যে দিদিভাইয়ের যে মাসতুতো দাদা, তো তারই একজন পরিচিত ছেলে আর কি ওই দোতলায় থাকতো। তো তাকে তখন ফোন করেছে। তো উনি তখন ফোন করে মানে পুরো বিষয়টা বলছেন যে আমার সাথে এরকম এরকম ঘটনা আজকে ঘটেছে। তো আমার প্রচণ্ড ভয় লাগছে, তো তুমি আমার রুমে এসো। তো তখন সেই ভদ্রলোক বলেন যে ঠিক আছে আমি যাচ্ছি, তুমি মানে সেরকম কিছু চিন্তা করো না, আমি যাচ্ছি। তো এই বলে কিন্তু সেই দোতলা থেকে সেই ভদ্রলোক কিন্তু সেই দিদিভাইয়ের যে মাসতুতো দাদা, তো তার রুমে কিন্তু আসে। এবার উনি আসার পরে ওনাকে তখন সেই ভদ্রলোক পুরো বিষয়টা বলে যে এরকম এরকম আজকে আমি এই জিনিসটা দেখেছি। তো আমার না প্রচণ্ড ভয় করছে, আমি রাত্রিবেলাতে একা থাকতে পারবো না। তো তখন মানে সেই যে দোতলার যে লোকটা, তো সে তখন বলে যে ঠিক আছে তাহলে আজকে রাত্রিটা আমি তোমার সাথেই থাকবো। তো দিদিভাই বলছে যে আমার দাদা তখন এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন, মানে উনি অত বড় একজন মানুষ, তবুও মানে তার চোখের সামনে এত ভয়ানক একটা দৃশ্য যখন উনি দেখেন, তো উনি একদম পুরো মানে বাচ্চা ছেলের মতো করছিলেন। মানে উনি বলছিলেন যে আমি একা থাকতে পারবো না, আমি কি করব, মানে এইখানে আমাকে ডিউটিতে দিয়ে দিয়েছে, আমাকে তো এই ফ্ল্যাটেই থাকতে হবে, মানে এরকম একটা মানে প্যানিক করছিলেন উনি। তো যাই হোক, এবার সেই ভদ্রলোক উনি মানে ওনার যা খাবার ছিল, তো সেই খাবার ওনারা দুজন মিলেই ভাগ করে খেয়ে নেন এবং সেদিন রাত্রে কিন্তু ওনারা দুজনেই একসাথে শোন। এবার তারপরের দিন তখন দিদিভাইয়ের দাদা মানে তার অফিসে যায় এবং অফিসে গিয়েই কিন্তু ১ম এই জিনিসটা বলে যে, "আপনি আমাকে এখান থেকে ট্রান্সফার করে দিন। মানে আমাকে ট্রান্সফার করে যেখানে খুশি দেন, আমি এখানে অন্ততপক্ষে কাজ করব না। তো তাতে যদি আমার চাকরি চলে যায় তাও ভালো, কিন্তু আপনি আমাকে ট্রান্সফার করুন। নাহলে আমি এই চাকরি আর করব না।" তো যাই হোক, তার প্রায় ১-১.৫ মাসের মাথাতেই দিদিভাইয়ের দাদাকে ওখান থেকে ট্রান্সফার করে কলকাতায় শিফট করে দেয়। তো তারপরে উনি ওখানে আর কি চলে আসেন। তো এরপর আর তার সাথে কোনো রকম কোনো সমস্যা হয়নি। তো এই ঘটনাটি দিদিভাই তার মাসতুতো দাদার মুখ থেকে শুনেছিলেন, তো যেটা আমাদের সাথে উনি শেয়ার করেছেন। তো এই ঘটনাটিও আমার খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমাদের আজকের এই দুটো ঘটনা শুনে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিও। এবং কোন ঘটনাটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু আমাদেরকে জানিও তোমরা। আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ঘটনাগুলি আমাদেরকে লিখে অথবা ভয়েস মেসেজের মাধ্যমে পাঠাতে পারো। এছাড়াও কিন্তু তোমরা আমাদেরকে মেইলের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারো। তাছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ ছায়ারাত্রি এবং ইনস্টাগ্রাম আইডি ছায়ারাত্রি অফিসিয়ালেও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি। আমরা সেই ঘটনাটি কিন্তু তুলে ধরবো সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে। আর তোমাদের পক্ষে যদি পসিবল হয় তাহলে যে ঘটনাটি তোমরা আমাদেরকে পাঠাচ্ছ, সেই ঘটনা সম্পর্কিত যে কোনো ছবি বা যে কোনো ছোট্ট ভিডিও ক্লিপ তোমরা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা সেই ছবি বা ভিডিওটি দেখাবো সমস্ত দর্শকদেরকে। তো আজকের এপিসোডের প্রশ্নটা আমরা দ্বিতীয় ঘটনা থেকে রাখছি। তো প্রশ্নটি হলো, দিদিভাইয়ের মাসতুতো দাদা পেশায় কি কাজ করতেন? তোমরা সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানাও। আমরা নেক্সট এপিসোডের শেষে তোমাদের কমেন্টের স্ক্রিনশটটি পাবলিশ করব। তো গত এপিসোডে যারা আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন ঢাকা থেকে সুরাজ সিলান, হাওড়া থেকে সুদেশনা সিনহা রয়, পশ্চিম বর্ধমান মদনপুর থেকে মৌসুমী মুখার্জি, বাংলাদেশের ঢাকা থেকে আদিবা মিম, দমদম থেকে বিউটি ব্যানার্জি, সন্দীপন পাল, মধ্যমগ্রাম থেকে শান্তার দুনিয়া, নদিয়ার আসাননগর থেকে বাসন্তী মণ্ডল, বহুলার অন্ডাল থেকে অজিত বাউরি, কলকাতা থেকে রুকসানা, ডানকুনি থেকে জবা চক্রবর্তী এবং রহড়ার খড়দহ থেকে মনিকা ঘোষাল। তো এছাড়াও যারা আমাদেরকে কমেন্ট করেছেন তাদের মধ্য থেকে কয়েকটি প্রিয় কমেন্ট আমরা এখানে বলছি। তো তারা হলেন বেলঘড়িয়া থেকে সুজয়, রাজস্থান থেকে পিঙ্কি বিশ্বাস এবং রঞ্জনা সিনহা। তো
তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমাদেরকে কমেন্ট করেছো, তো তোমরা এভাবেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকো যে তোমরা কোথা থেকে ঘটনাগুলি শুনছো এবং ঘটনাগুলি শুনে তোমাদের কেমন লাগছে সেই মতামতটিও কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী মঙ্গলবার। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।